বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, অভিভাবক, দর্শক, শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি, নিরাপদে আছি। সুপ্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের সঙ্গে আছি মোহাম্মদ মোবারক হোসেন, অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ, আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়, ব্রাহ্মণবাড়িয়ার পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি অনলাইন ক্লাসে অংশগ্রহণ করার জন্য স্বাগতম স্বাগতম স্বাগত। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের বিষয় হলো বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজ, অর্থাৎ বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ক্লাস 6 অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর ইউনিট 8 অধ্যায় 8। টুডেজ লেসন বাংলাদেশ অ্যান্ড সিটিজেন অফ বাংলাদেশ, বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক। মাই ডিয়ার স্টুডেন্টস, অ্যাটেন্টিভ টু মি। প্রাইমারি ডিসকাশন অর্থাৎ প্রাথমিক ধারণা। মানুষ অনেক আগে জন্ম নিলেও প্রাচীন পৃথিবীতে রাষ্ট্রের কোনো অস্তিত্ব ছিল না কোনো নাগরিকত্বের ধারণা। সময়ের পরিবর্তন ও বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে 5 থেকে 6,000 বছর আগে নদী ও সমুদ্রের তীরে প্রাচীন কিছু নগর রাষ্ট্র গড়ে উঠেছিল। অর্থাৎ 5 থেকে 6,000 বছর আগে প্রাচীন নদী ও সমুদ্রের তীরে কিছু নগর রাষ্ট্র গড়ে উঠেছিল। নগর রাষ্ট্র ব্যবস্থা থেকেই প্রাচীনকালে রাষ্ট্রের ধারণার উৎপত্তি হয়েছে। নগর রাষ্ট্রের ধারণা থেকেই প্রাচীনকালে রাষ্ট্রের ধারণার উৎপত্তি হয়েছে। ধীরে ধীরে আধুনিক রাষ্ট্রের উদ্ভব হয়েছে। বর্তমান বিশ্বের জনসংখ্যা প্রায় 700 কোটি। এই বিপুল জনসংখ্যার সবাই কোনো না কোনো দেশের নাগরিক। এই পৃথিবীতে প্রায় 700 কোটি মানুষ বসবাস করে। প্রত্যেকটি মানুষই কোনো না কোনো দেশের নাগরিক। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরাও কিন্তু আমি তুমি সকলেই কোনো না কোনো দেশের নাগরিক। কি আমি তুমি আমরা সবাই বাংলাদেশের নাগরিক, কারণ আমরা বাংলাদেশে কি করি? বসবাস করছি বা করিতেছি। তেমনি ভাবে পৃথিবীর প্রত্যেকটা মানুষ কোনো না কোনো দেশে বসবাস করে। এই বিপুল জনসংখ্যা প্রত্যেকেই তার নিজ নিজ দেশে বসবাস করে। প্রত্যেক তার নিজ নিজ দেশের কি নাগরিক। রাষ্ট্র বলতে কি বোঝায় বা রাষ্ট্রের অধিবাসী বা নাগরিক কি? রাষ্ট্রের কে বা কারা রাষ্ট্রের অধিবাসী বা নাগরিক? নাগরিক বলতে কি বোঝায়, কিভাবে একটি রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করা যায় সেই সম্পর্কে আমরা এই অধ্যায়ে কি করব? জানতে পারব। অর্থাৎ একজন ব্যক্তি কোন দেশের নাগরিক না হয়ে কিভাবে নাগরিকত্ব লাভ করতে পারে, বা একজন ব্যক্তি কিভাবে সে ওই দেশের নাগরিক, সেই সম্পর্কে এখানে আমরা কি করব? কিছু ধারণা পাব। তাহলে এই অধ্যায় বা এই পাঠ শেষে আমরা কি শিখতে পারবো? শিক্ষণফল, লার্নিং আউটকাম অফ দিস চ্যাপ্টার। লার্নিং আউটকাম অফ দিস চ্যাপ্টার, তার শিক্ষণফলগুলো কি? আমরা এই অধ্যায় পাঠ শেষে কি শিখতে পারবো? লার্নিং, শিক্ষণফল, শিক্ষণফল। লার্নিং আউটকাম।
outcome of this chapter. The learning outcome of this chapter, অর্থাৎ শিখন ফল কি? শিখন ফল হলো, অর্থাৎ এই অধ্যায় পাঠ করার পর আমরা কি কি বলতে পারবো, শিখতে পারবো, ব্যাখ্যা করতে পারবো, এটা এখানে আমাদের শিখন ফল। যেমন রাষ্ট্রের ধারণা ব্যাখ্যা করতে পারবো। শিখন ফল গুলা হলো, আমরা এই অধ্যায় পাঠ শেষে কি করতে পারবো? রাষ্ট্রের ধারণা ব্যাখ্যা করতে পারবো। এই অধ্যায় পাঠ শেষে আমরা রাষ্ট্রের ধারণা ব্যাখ্যা করতে পারবো। রাষ্ট্রের ধারণা কি? রাষ্ট্র কি, কিভাবে রাষ্ট্র গঠিত, কেন একটি রাষ্ট্র বলা হয়, এই সম্পর্কে আমরা কি করতে পারবো? ধারণা ব্যাখ্যা করতে পারবো। বাংলাদেশ কেন রাষ্ট্র, তা আমরা করতে পারবো। বাংলাদেশ কেন একটি রাষ্ট্র, আমরা ব্যাখ্যা করতে পারবো। তাহলে বাংলাদেশ কেন একটি রাষ্ট্র, তা আমরা ব্যাখ্যা করতে পারবো। কারণ রাষ্ট্র গঠনের যে সকল উপাদান, এই সবগুলো উপাদানই বাংলাদেশে রয়েছে, যার কারণে বাংলাদেশকে একটি রাষ্ট্র কি বলা যায়। এই সম্পর্কে আমরা আরো বিস্তারিত আলোচনা করবো। আমরা প্রথমেই শিখন ফলগুলো জেনে নিই। সুপ্রিয় শিক্ষার্থীরা, নাগরিক ও নাগরিকের ধারণা ব্যাখ্যা করতে পারবো। নাগরিক ও নাগরিকের ধারণা ব্যাখ্যা করতে নাগরিক কি, কেন একজন ব্যক্তি সে এই দেশের নাগরিক, এবং নাগরিকের ধারণাকে আমরা কি করতে পারবো? ব্যাখ্যা করতে পারবো। আমরা ব্যাখ্যা করতে পারবো। বাংলাদেশের নাগরিকত্ব অর্জনের পদ্ধতি ব্যাখ্যা করতে পারবো। বাংলাদেশে নাগরিকতা অর্জনের পদ্ধতি ব্যাখ্যা করতে পারব। অর্থাৎ কোনো ব্যক্তি যদি বাংলাদেশের নাগরিকত্ব অর্জন করতে চায়, তাহলে কিভাবে করতে পারবে, আমরা কি করতে পারবো? ব্যাখ্যা করতে পারবো। বিভিন্ন দেশের নাগরিকত্ব অর্জনের পদ্ধতি দেশে নাগরিকতা অর্জনের পদ্ধতি ব্যাখ্যা করতে পারব। তাহলে আমরা এখন শিক্ষণ সংলাপ পেলাম কি, যে
রাষ্ট্রের ধারণা ব্যাখ্যা করতে পারব। বাংলাদেশ কেন একটি রাষ্ট্র তা আমরা কি করতে পারবো? ব্যাখ্যা করতে পারবো। নাগরিক ও নাগরিকের ধারণা ব্যাখ্যা করতে পারবো। বাংলাদেশের নাগরিকতা অর্জনের পদ্ধতি ব্যাখ্যা করতে পারবো। বিভিন্ন বিভিন্ন দেশে নাগরিকতা অর্জনের পদ্ধতি ব্যাখ্যা করতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পারছো তো? এটা আমরা আবার আলোচনা করবো, আরো শিক্ষণফল কয়েকটা আছে, আমরা এগুলো লিখে ফেলি। সুপ্রিয় শিক্ষার্থী, 6 হলো দেশ উন্নয়নে নাগরিকের ভূমিকা কি? দেশ উন্নয়নে নাগরিকের ভূমিকা কি ব্যাখ্যা করতে পারব। অর্থাৎ দেশ উন্নয়নে নাগরিকের ভূমিকা কি আমরা কি করতে পারবো? ব্যাখ্যা করতে পারবো। দেশের উন্নতি, নাগরিকের সক্রিয় ভূমিকা, দেশের উন্নয়নে নাগরিকের সক্রিয় ভূমিকার গুরুত্ব ব্যাখ্যা করতে পারবো। দেশের উন্নয়নে নাগরিকের সক্রিয় ভূমিকা ব্যাখ্যা করতে পারবো। কি একটা হলো দেশ উন্নয়নে নাগরিকের ভূমিকা কি ব্যাখ্যা করতে পারবো। দেশের উন্নয়নে নাগরিকের সক্রিয় ভূমিকা কি ব্যাখ্যা করতে পারবো। এই হলো লার্নিং আউটকাম অফ দিস চ্যাপ্টার, এই অধ্যায়ের শিক্ষণফলগুলো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই অধ্যায় পাঠ শেষে আমরা কি কি শিখতে পারবো এইগুলো আমরা বুঝতে পেরেছি। এবার আসো, প্রথমে হলো কি আমরা প্রথম যে শিক্ষণফলটা দেখেছিলাম, রাষ্ট্রের ধারণা ব্যাখ্যা করতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা বিস্তারিত আলোচনা করতেছি, একটু মনোযোগ সহকারে শোনো। রাষ্ট্রের কি ধারণা ব্যাখ্যা করতে পারবো, তাহলে আমাদেরকে প্রথমে জানতে হবে রাষ্ট্র কি। রাষ্ট্র কি? রাষ্ট্র কি? রাষ্ট্র গঠনের 4টি উপাদান রয়েছে। রাষ্ট্র গঠনের কয়টি উপাদান রয়েছে? 4টি উপাদান রয়েছে। একটা হলো নির্দিষ্ট ভূখণ্ড। কি? এক হলো নির্দিষ্ট ভূখণ্ড। একটি নির্দিষ্ট ভূখণ্ড রয়েছে। এর আগে জনসমষ্টি আছে, যেমন তাহলে আমরা প্রথমে লিখি জনসমষ্টি। প্রথমে আমরা কি করব? আমরা প্রথমে শুরু করি জনসমষ্টি। 1 নম্বর হলো জনসমষ্টি।
2 নম্বর হলো নির্দিষ্ট ভূখণ্ড। নির্দিষ্ট ভূখণ্ড। সরকার, তিনি হলো সরকার, সরকার ও 4 নম্বর হলো সার্বভৌমত্ব। সুপ্রিয় শিক্ষার্থীরা, সার্বভৌমত্ব। এই হলো 4টা উপাদান। একটা হলো জনসমষ্টি, 2 হলো নির্দিষ্ট ভূখণ্ড, 3 হলো সরকার, 4 হলো সার্বভৌমত্ব। এই 4টি উপাদান যেখানে রয়েছে তাকে বলা হয় রাষ্ট্র। নির্দিষ্ট জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার ও সার্বভৌমত্ব যেখানে রয়েছে তাকে বলা হয় সরকার। যেখানে রয়েছে কি জনসমষ্টি। তা বাংলাদেশের কি জনসমষ্টি আছে? বাংলাদেশে অবশ্যই প্রায় 16 কোটি বা 17 কোটি মানুষ বাস করে। এর সকলকেই বলা হয় জনসমষ্টি। তাহলে আমাদের এই বাংলাদেশে কি আছে? জনসমষ্টি আছে। তাহলে আমরা একটা উপাদান পেয়ে গেলাম, জনসমষ্টি। নির্দিষ্ট ভূখণ্ড, বাংলাদেশে একটা নির্দিষ্ট ভূখণ্ড রয়েছে কি 1,47,770 বর্গ কিলোমিটার। এটা একটা নির্দিষ্ট ভূখণ্ড, এই নির্দিষ্ট ভূখণ্ড রয়েছে। তাহলে আমরা 2টা উপাদান পেয়ে গেলাম। আরেকটা হলো সরকার। বাংলাদেশেরও একটা নির্দিষ্ট সরকার রয়েছে, যেই সরকারের প্রধান হলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার। এইরকম কি সরকারও রয়েছে। সার্বভৌমত্ব রয়েছে, কারণ সার্বভৌমত্ব হলো এমন একটি উপাদান যা একটি দেশের সরকার প্রয়োজনে কোনো ব্যক্তিকে যে কোনো কাজে বাধ্য করতে পারেন, অথবা বহিরাক্রমণ থেকে দেশকে নিরাপদে রাখা কি সামর্থ্য বা ক্ষমতা রাখে। এই হলো 4টা উপাদান। তাহলে এই বাংলাদেশের কিন্তু এই 4টা উপাদান রয়েছে। সুতরাং বাংলাদেশ একটি রাষ্ট্র। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। এবার আসো যে জনসমষ্টির কি। জনসমষ্টি হলো রাষ্ট্রের একটি অন্যতম উপাদান। জনগণ হলো রাষ্ট্রের সকল ক্ষমতারই, অর্থাৎ গণতান্ত্রিক রাষ্ট্রের সকল ক্ষমতারই উৎস। যেখানে কোনো জনসমষ্টি নাই সেই স্থানটাকে রাষ্ট্র বলা যাবে না। আটলান্টিক মহাসাগরকে কোনোদিন রাষ্ট্র বলা যাবে না, কারণ আটলান্টিক মহাসাগরে কি একটা আয়তন আছে, কিন্তু তার জনসমষ্টি নাই, অথবা জনসমষ্টি থাকলেও সরকার নাই, সরকার থাকলেও সার্বভৌমতা সরকার। আসলে এখানে শুধু আয়তন ছাড়া কোনোটি নাই। সুতরাং আটলান্টিক মহাসাগরকে রাষ্ট্র বলা যাবে না। অর্থাৎ রাষ্ট্র হইতে হলে কি জনসমষ্টি থাকতে হবে। বাংলাদেশের জনসমষ্টি আছে। রাষ্ট্র হইতে হলে নির্দিষ্ট ভূখণ্ড থাকতে হবে। বাংলাদেশের একটি নির্দিষ্ট ভূখণ্ড রয়েছে। রাষ্ট্র হইতে হলে সরকার থাকতে হবে। বাংলাদেশের সরকারও আছে। রাষ্ট্র হইতে হলে সার্বভৌমত্ব বা সার্বভৌম ক্ষমতা থাকতে হবে। বাংলাদেশের সেই সার্বভৌম ক্ষমতারও রয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা আমার এই বিষয়টাকে ভালোভাবে বুঝতে পেরেছ। সকল আজকের মতো এখানেই শেষ। আগামী ক্লাসে বা পরবর্তী ক্লাসে অংশগ্রহণ করার জন্য সকলকে আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।